আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্র আজ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশের স্টার্ট আপ সংস্কৃতিকে উৎসাহিত করতে সব রকম পদক্ষেপ নিয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি আজ নবম বর্ষে পদার্পণ করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এবছর ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ও কংগ্রেস আজ তাদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিকা মহাকুম্ভের সূচনা হয়েছে। রাষ্ট্রপতি আগামীকাল রাষ্ট্রপতি ভবনে ২০২৪-এর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্র আজ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। তিনি বলেন, সপ্তম পে কমিশনের মেয়াদ ২০২৬-এ শেষ হচ্ছে। এর ফলে অষ্টম পে কমিশন গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ লাভের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। খুব শীঘ্রই চেয়ারম্যান এবং কমিশনের ২ সদস্যের নাম ঘোষণা করা হবে বলেও মন্ত্রী জানান। केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। 8th सेंट्रल पे कमीशन 1947 से अब तक 7 पे कमीशन हुए और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. সরকারের স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি আজ নবম বর্ষে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশে স্টার্ট আপ সংস্কৃতিকে উৎসাহিত করতে সব রকম পদক্ষেপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শ্রী মোদী বলেন, গত ৯ বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যুব ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফলস্বরূপ তাদের উদ্ভাবনী চিন্তাধারায় স্টার্ট আপে রূপান্তরিত হয়েছে। देश ने स्टार्टअप इंडिया अभियान शुरू किया तो देश के युवाओं ने दिखा दिया कि वो क्या कुछ कर सकते हैं। आज भारत दुनिया का तीसरा बड़ा स्टार्टअप इकोसिस्टम है। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর সূচনা করবেন। ৬ দিনের এই এক্সপোয় ৯টার বেশি সমসাময়িক শো, ২০টির অধিক সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্প এবং আঞ্চলিক স্তরে সহযোগিতা সংক্রান্ত নীতিগুলিকে তুলে ধরতে এক্সপোয় বিশেষ অধিবেশন থাকছে। এবছর এই এক্সপোয় বিশ্বমঞ্চের একাধিক প্রদর্শক এবং দর্শকরা যোগ দেবেন। ফলে এবারের এক্সপোর বিশেষ আন্তর্জাতিক তাৎপর্যও রয়েছে। আত্মনির্ভর, বিকশিত এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়বদ্ধতার প্রতিফলন স্বরূপ সরকারের পক্ষ থেকে একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে দিয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। কৃষিক্ষেত্রকে মজবুত করতে এবং বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের কাছে সুলভ মূল্যে সার পৌঁছে দেওয়ার জন্য ডাই অ্যামোনিয়াম ফসফেটের জন্য এককালীন বিশেষ প্যাকেজের সময়সীমা বাড়ানো হয়েছে। চলতি মাসের গোড়াতেই দিল্লির ইনসিতু বস্তি পুনর্বাসন প্রকল্পে নবনির্মিত ১,৬৭৫টি ফ্ল্যাট উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। শিলান্যাস করা হয়েছে ৬০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের। গ্রামীণ বিকাশের দিকে নজর রেখে গ্রামীণ ভারত মহোৎসব এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে জিআই ট্যাগ সম্বলিত পণ্যের প্রসারে গুরুত্ব আরোপ করা হয়েছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে শ্রী মোদীর সাক্ষাতে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোয় $৩০০ কোটি বিনিয়োগ এসেছে। নবভারত ট্রেন করিডোর ও বিভিন্ন রাজ্যে রেল প্রকল্পের সূচনার মাধ্যমে আধুনিকীকরণ ঘটেছে পরিবহন পরিকাঠামোয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এবছর ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই মাসের ২৫ ও ২৬ তারিখ রাষ্ট্রপতি সুবিয়ান্তো ভারত সফর করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত বছর অক্টোবরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম তাঁর ভারত সফর। সফরকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও সুসংহত করার ব্যাপারে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে উষ্ণ মৈত্রীর সম্পর্ক বর্তমান। ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে ইন্দোনেশিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।
কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে জওহর নবোদয় বিদ্যালয়ের 2023-24 25তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে মন্ত্রী সংসদীয় অধিবেশনের গুরুত্বের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নাম্বার 1800-117800-তে ফোন করে জনগণ তাদের মতামত পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও অনলাইনে তা আগামীকাল পর্যন্ত জানানো যাবে। অনুষ্ঠানটি রবিবার সকাল 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আজ 9 জনের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দিল্লি ক্যান্টনমেন্ট আসনে ভুবন তানওয়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বারবারপুরে দল অনিল বশিষ্ঠকে এবং গ্রেটার কৈলাস আসনে শিখা রায়কে প্রার্থী করেছে। এদিকে জনতা দল ইউনাইটেড এনডিএর সঙ্গে জোট বেঁধে বুরারি আসনে শৈলেন্দ্র কুমারের নাম প্রার্থী হিসেবে প্রকাশ করেছে। অন্যদিকে কংগ্রেসও আজ 5 জন প্রার্থীর চতুর্থ তালিকা বের করেছে। বাবানা আসনে সুরেন্দর কুমার, কারোলবাগে রাহুল ধানাক এবং রোহিণীতে সুমেশ গুপ্তাকে প্রার্থী করা হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ জোর কদমে চলছে। এজন্য বাকি আর একদিন। আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দলের বিশিষ্ট প্রার্থীরা আজ মনোনয়ন জমা দেন। ভোটারদের মন জয়ে জোরদার প্রচারাভিযান চলছে সব দলের পক্ষ থেকে। উল্লেখ্য 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আগামী মাসের 5 তারিখ ভোট গ্রহণ, গণনা ওই মাসেরই 8 তারিখ। বিচারপতি কে বিনোদ চন্দ্রন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশে গত সোমবার পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। বিচারপতি চন্দ্রন কেরালা হাইকোর্টেরও বিচারপতি ছিলেন। এবার মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিকা মহাকুম্ভের সূচনা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য গঙ্গা প্যান্ডেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। চলবে আগামী মাসে 24 তারিখ পর্যন্ত। এই সময়কালে ভারতীয় সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আজ প্রথম দিনের অনুষ্ঠানে প্রখ্যাত বলিউড গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবান উপস্থিত ছিলেন। এই মেলায় কোনো প্রবেশ মূল্য নেই। শিল্পীরা বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান করবেন। বাংলাদেশের ঢাকায় একদল ছাত্রগোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দারা গত রাতে বিক্ষোভরত সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের ওপর হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেই চালানো এই আক্রমণে আহত হয়েছেন সংখ্যালঘু বিভিন্ন জাতির একাধিক ব্যক্তি। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটিকে পুনরায় উল্লেখ করার দাবিতে অগ্নিভেদ আদিবাসী স্টুডেন্ট সংগঠনে ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড এনসিটিবির সামনে মিছিল বের করে। সম্প্রতি স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি গোষ্ঠীর পক্ষ থেকে লাগাতার চাপ আসতে থাকায় এনসিটিবি নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের ব্যাক কভার থেকে আদিবাসী লেখা গ্রাফিটি তুলে নেয়। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বিতর্ক। গতকাল অগ্নিভেদ আদিবাসী স্টুডেন্টসের সদস্যরা বিক্ষোভস্থলে পৌঁছলে উত্তেজনা বাড়ে, বেঁধে যায় সংঘর্ষ। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাষ্ট্রপতি ভবনে 2024 জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে 2টি পদকজয়ী মনু ভাকের, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারিস প্যারালিম্পিক্সের সোনাজয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান দেওয়া হবে। গত 4 বছরে ক্রীড়া জগতে নিজ নিজ ক্ষেত্রে অনবদ্য প্রদর্শনের জন্য এই সম্মান দেওয়া হল। উল্লেখ্য, আগামীকাল 35 জন ক্রীড়াবিদও অর্জুন পুরস্কার পাচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্র আজ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 8ম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার দেশে স্টার্ট আপ সংস্কৃতিকে উৎসাহিত করতে সব রকম পদক্ষেপ নিয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি আজ 9ম বর্ষে পদার্পণ করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো এবছর 76তম সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।